পৃষ্ঠা 154 কন্টিনিউড। প্রশ্ন 3, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো অথবা আইন অমান্য আন্দোলনের বিবরণ দাও। ভূমিকা: অসহযোগ আন্দোলনের পর ভারতের দ্বিতীয় গণ আন্দোলন হল আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দ। জাতীয় কংগ্রেসের স্বায়ত্তশাসনের দাবি সরকার অগ্রাহ্য করলে কংগ্রেস নেতৃবৃন্দ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। আইন অমান্য আন্দোলন প্রথম পর্যায় 1930 থেকে 1931 খ্রিস্টাব্দ। 1. প্রেক্ষাপট: 1927 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে বিভিন্ন রাজনৈতিক ঘাত প্রতিঘাত ও ঘটনা আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে। 1. অসহযোগের ব্যর্থতা: গান্ধীজি 1 বছরের মধ্যে স্বরাজ আনার আশ্বাস দিয়ে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু চৌরি চৌরার ঘটনার জেরে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে দেশবাসীর স্বরাজ লাভের আশা পূরণ হয়নি। 2. স্বরাজ দলের ব্যর্থতা: আইনসভার ভিতরে থেকে সরকারের সকল কাজের বিরোধিতা করার লক্ষ্য নিয়ে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাসের উদ্যোগে স্বরাজ দল তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আইনসভায় প্রবেশ করে সরকারি কাজে নিরন্তর বাধা সৃষ্টির মাধ্যমে সরকারকে অচল করে দিতে ব্যর্থ হয়েছিল স্বরাজ্য দল। 3. কৃষক ও শ্রমিক অসন্তোষ: বিশ্বজুড়ে আর্থিক মন্দায় ভারতেও কৃষক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। দেশীয় কৃষিজাত পণ্যের চাহিদা ও দাম কমে গেলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অপরদিকে বেতন হ্রাস, কাজের সময়সীমা বৃদ্ধি, ছাঁটাই, লকআউট ইত্যাদি কারণে শ্রমিকদের মনে অসন্তোষ জমে। 4. অনুন্নত শ্রেণীর জাগরণ: হিন্দু সমাজের হরিজন ও নিম্নবর্ণের লোকেদের জন্য দীর্ঘ বঞ্চনার পর পানীয় জলের কূপ খনন, পুকুর ব্যবহারের অধিকার দান, মন্দিরে প্রবেশাধিকার দানের পাশাপাশি আইনসভায় তাদের জন্য আসন সংরক্ষণ এবং আলাদা নির্বাচনের দাবি ওঠে। 5. অন্যান্য। জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে ডোমিনিয়ন স্টেটাসের বিরোধিতা করেন ও পূর্ণ স্বাধীনতার দাবি জানান। ভারতের সাংবিধানিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য সাইমন কমিশন গঠিত হয়, কিন্তু এই কমিশনে একজনও ভারতীয় সদস্য না থাকায় কংগ্রেস, মুসলিম লীগ এবং দেশবাসী প্রতিবাদ জানায়। নেহেরু রিপোর্টের প্রস্তাবগুলি সরকার 1 বছরের মধ্যে কার্যকর না করলে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আইন অমান্য আন্দোলন শুরু করবে বলে ঘোষণা করে। 2. 11 দফা দাবি: গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকায় এক প্রবন্ধ লেখেন, যেখানে তিনি আইন অমান্য আন্দোলনের কর্মসূচি হিসেবে 11 দফা দাবি তুলে ধরেন, যেমন: 1. সামগ্রিকভাবে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ। 2. ভারতীয় ও ব্রিটিশ মুদ্রা অর্থাৎ টাকা ও পাউন্ডের বিনিময় হারে পরিবর্তন। 3. ভূমি রাজস্ব কমপক্ষে 50% হ্রাস এবং তা আইনের নিয়ন্ত্রণাধীনে আনা। 4. লবণ কর রদ। 5. 50% সামরিক খরচ হ্রাস। 6. হ্রাসপ্রাপ্ত করের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চপদস্থ কর্মচারীদের বেতন অর্ধেক বা তারও বেশি অংশ হ্রাস। 7. দেশীয় বস্ত্রশিল্প রক্ষার উপায় হিসেবে বিদেশি বস্ত্রের ওপর আমদানি শুল্ক বসানো। 8. উপকূল বাণিজ্য সংরক্ষণ আইন শুরু, ভারতীয় জাহাজগুলির জন্য ভারতীয় বাণিজ্য সংরক্ষিত রাখা শেষ প্রবর্তন। 9. হত্যা বা ভয় দেখানোর জন্য দোষী সাব্যস্তদের ছাড়া সকল রাজনৈতিক বন্দীর মুক্তি, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারে
124 ধারা ভারতীয় দণ্ডবিধি, 1818 রেগুলেশন সহ জাতীয় আইনগুলি বাতিল করা এবং নির্বাসিত ভারতীয়দের ফেরার অনুমতি দান। 10 সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর অবলুপ্তি। অথবা এটিকে জনগণের নিয়ন্ত্রণে আনা। 11 নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণের আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের ছাড়পত্র দান। 3 ডান্ডি অভিযান ও আন্দোলনের সূচনা। সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে গান্ধীজি তাঁর ডান্ডি অভিযান শুরু করেন 12 মার্চ 1930। গুজরাটের সবরমতী আশ্রম থেকে প্রায় 240 মাইল পায়ে হেঁটে 79, মতান্তরে 78 জনকে সাথে নিয়ে গান্ধীজি আরব সাগরের উপকূলবর্তী সুরাটের কাছে ডান্ডি গ্রামে পৌঁছান। প্রথমে গান্ধীজি এবং পরে তার অনুগামীরা আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন। লবণকে আন্দোলন শুরুর বিষয় হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে গান্ধীজির যুক্তি ছিল, জল ছাড়া লবণই ছিল এমন এক বস্তু যা ধনী দরিদ্র নির্বিশেষে সকল ভারতবাসীরই নিত্য প্রয়োজনীয় বস্তু। তাই গান্ধীজি মনে করেছিলেন আইন অমান্যের সূচনার বিষয় হিসেবে লবণ আইন ভঙ্গ সঠিক সিদ্ধান্ত ছিল। এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, গান্ধীজির ডান্ডি অভিযান। পৃষ্ঠা 155। 4 আন্দোলনের বিভিন্ন দিক। গান্ধীজি কর্তৃক লবণ আইন ভঙ্গের সঙ্গে সঙ্গে দেশের সর্বত্র আইন অমান্য আন্দোলন শুরু হয়। 1 নিষিদ্ধ রচনা পাঠ। কলকাতা পৌরসভার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত নিষিদ্ধ রচনা পাঠ করে সিডিশন আইন, রাজদ্রোহ আইন ভঙ্গ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য ও বিলাতি বস্ত্র বয়কট অভিযান শুরু হয়। 2 সরকারি কর বন্ধ। গুজরাট, যুক্তপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সরকারি কর বন্ধ আন্দোলন ব্যাপক আকার নেয়। 3 বন সংরক্ষণ আইন ভঙ্গ। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে বন সংরক্ষণ আইন ভঙ্গ করা হয়। 4 গণ অংশগ্রহণ। খান আব্দুল গফর খান তাঁর খোদাই খিদমতগার দল নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। হাজার হাজার নারী আইন অমান্য আন্দোলনে যোগ দেন। দেশবন্ধুর পত্নী বাসন্তী দেবী, সরোজিনী নাইডু প্রমুখ নেত্রী আইন অমান্য আন্দোলনের সময় ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর রাখেন। সত্যাগ্রহের মনোবল বাড়ানোর জন্য গান্ধীজি ধর্ষানায় সরকারি লবণ গোলা দখলের সিদ্ধান্ত নেন। বিপদ বুঝতে পেরে সরকার তাঁকেও গ্রেফতার করে মে 1930। গান্ধীজির অবর্তমানে আব্বাস তায়েবজি আন্দোলন পরিচালনার নেতৃত্ব নেন। সরকার তায়েবজিকে গ্রেফতার করলে শ্রীমতী সরোজিনী নাইডু ধর্ষানায় লবণ আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন। 5 আন্দোলনের প্রসার। প্রথম পর্যায়ে আইন অমান্য আন্দোলন বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, বর্তমান উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট ও পাঞ্জাবে প্রসারিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এই সমস্ত রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে লবণ আইন ভঙ্গ শুরু হয়, আর অন্যান্য অংশে বিভিন্ন বিদেশি পণ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী ও মাদক দ্রব্য বর্জন করা হয়। আবগারি দপ্তর ও বিলিতি পণ্য সামগ্রী দোকানের সামনে পিকেটিং শুরু হয়। স্কুল, কলেজ, অফিস, আদালত, বহু স্বদেশী সরকারি চাকুরিতে ইস্তফা দেয়। আইনসভার সদস্যদের বেশিরভাগ পদত্যাগ করেন। ছাত্রছাত্রী, যুবক, ধনী, দরিদ্র, কৃষক, শ্রমিক নির্বিশেষে সকলেই ভারত জুড়ে এই আন্দোলনে সামিল হন। 6 বৈঠক ও চুক্তি। 1 প্রথম গোলটেবিল বৈঠক 12 নভেম্বর 1930। লন্ডনে আয়োজিত প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের বিভিন্ন দলের নেতাদের ডাকা হয়। ফুটনোট: সম্মেলনে ভারতের দেশীয় রাজ্যগুলি থেকে 16 জন এবং ব্রিটিশ ভারত থেকে 67 জন, মোট 89 জন আমন্ত্রিত
মোট 89 জন আমন্ত্রিত হন। দেশীয় রাজ্যগুলির রাজা নবাবদের বাদ দিয়ে ব্রিটিশ ভারতের 57 জনের মধ্যে 20 জন উদারপন্থী, 16 জন মুসলমান, 3 জন হিন্দু মহাসভা, 2 জন শিখ, 1 জন খ্রিস্টান, 4 জন অব্রাহ্মণ, 2 জন অনুন্নত সম্প্রদায়, 4 জন ভূস্বামী, 4 জন ইউরোপীয়, 1 জন অ্যাংলো ইন্ডিয়ান, 1 জন ভারতীয় শিল্পপতি এবং 3 জন ব্রহ্মদেশের প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন। মূল পাঠে ফিরে এলাম। উদ্দেশ্য ছিল কংগ্রেস বাদে অন্যান্য ভারতীয় নেতাদের সন্তুষ্ট করা এবং কংগ্রেস পরিচালিত জাতীয় আন্দোলনকে দুর্বল করা। সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেস যোগ দেয়নি। প্রথম গোল টেবিল বৈঠক ব্যর্থ হলে ব্রিটিশরা বুঝতে পারে যে জাতীয় কংগ্রেস বা গান্ধীজিকে বাদ দিয়ে ভারতের সঙ্গে কোনো রকম বোঝাপড়া সম্ভব নয়। 2. গান্ধী আরউইন চুক্তি। আইন অমান্য আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী কার্যকলাপের তীব্রতা বাড়লে সরকার বিনা শর্তে কংগ্রেস নেতাদের মুক্তি দেয়। বড়লাট আরউইন কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেসের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলে গান্ধীজি ও আরউইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যার নাম গান্ধী আরউইন চুক্তি। এই চুক্তির শর্ত হিসেবে বলা হয়: কংগ্রেস আইন অমান্য আন্দোলন স্থগিত রাখবে। অপরদিকে ব্রিটিশ সরকার দমনমূলক আইন ও অধ্যাদেশগুলি প্রত্যাহার করে নেবে। আইন অমান্যকারীদের মুক্ত করার পাশাপাশি তাদের বাজেয়াপ্ত করা জমি ও সম্পত্তি ফেরত দেওয়া হবে। আন্দোলনে যোগ দেওয়া পদত্যাগকারী সরকারি কর্মচারীদের পুনর্নিয়োগ করা হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক হাতিয়ারের বিষয় হিসেবে বিদেশি পণ্য বয়কটকে ব্যবহার করবে না। ভারতীয় শাসনতন্ত্রের খসড়া রচনার আলোচনার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস আসন্ন গোলটেবিল বৈঠকে যোগদান করবে। 3. দ্বিতীয় গোলটেবিল বৈঠক। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি যোগ দেন 7 সেপ্টেম্বর 1931 খ্রিস্টাব্দ এবং বৈঠকে গান্ধীজি দাবি জানান: কেন্দ্র ও প্রদেশে এখনই দায়িত্বশীল সরকার গঠন করতে হবে। সামরিক বাহিনী, রাজস্ব বিভাগ, প্রতিরক্ষা ও বিদেশ নীতির ক্ষেত্রে সরকারের অবাধ ক্ষমতা থাকবে। গভর্নর জেনারেল ও গভর্নরদের হাতে তেমনভাবে কোনো বিশেষ ক্ষমতা থাকবে না। শেষ পর্যন্ত সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু বিষয় এবং বড়লাট ও ছোটলাটের বিশেষ ক্ষমতা হ্রাসের প্রশ্নের মীমাংসা অধরা থাকায় দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয়। দ্বিতীয় পর্যায় 1932 থেকে 1934 খ্রিস্টাব্দ। 1. প্রেক্ষাপট। গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী দ্বিতীয় গোলটেবিল বৈঠক পর্যন্ত কিছুদিন জাতীয় আন্দোলন স্তিমিত ছিল। একদিকে সরকারি তরফে গান্ধী আরউইন চুক্তির শর্তগুলি অমান্য করা হয় এবং সরকার দমন নীতির আশ্রয় নেয়, অপরদিকে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু হয় 3রা জানুয়ারি 1932 খ্রিস্টাব্দ। 2. আন্দোলনের ব্যাপকতা ও প্রসার। গান্ধীজি পুনরায় সত্যাগ্রহের ডাক দিলে দেশবাসী আবারও দলে দলে আন্দোলনে যোগ দিতে শুরু করে। আইন অমান্য আন্দোলনের এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনকারীদের মধ্যে দ্রোহের বহিঃপ্রকাশ ঘটে। দেশ জুড়ে সভা সমিতি, শোভাযাত্রা, বিদেশি পণ্য বয়কট, ইউনিয়ন বোর্ড ও চৌকিদারি, কর বৈঠক, মাদকদ্রব্য বর্জন প্রভৃতি শুরু হয়। কিছুদিনের মধ্যেই দেশবাসীর দ্রোহ হিংসায় রূপান্তরিত হয়। অনেকেই আইন অমান্যের পাশাপাশি সরকারি রেল, ডাক ও তার বিভাগের ওপর আক্রমণ চালায়। যুক্তপ্রদেশ, বর্তমান উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, বাংলা, বিহার, গুজরাট সহ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় আইন অমান্য আন্দোলনের প্রসার ঘটে। পৃষ্ঠা 156। সরকারি দমন নীতি। আইন অমান্যের দ্বিতীয় পর্যায়ে এসে সরকার
তীব্র দমন নীতির আশ্রয় নেয়। প্রথমেই সরকার গান্ধীজি, বল্লভভাই প্যাটেল সহ বহু শীর্ষ জাতীয় নেতাদের গ্রেফতার করে জেলে পাঠায়। যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনে যুক্ত ও নেতৃত্ব দেওয়ার অপরাধে সরকার জওহরলাল নেহরু, পুরুষোত্তম দাস ট্যান্ডন সহ বহু কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। উত্তর পশ্চিম পেশোয়ারে আব্দুল গফ্ফার খানের কোট খোদাই খিদমতগার আনকোট নামে স্বেচ্ছাসেবক বাহিনীকে সরকার বেআইনি বলে ঘোষণা করে। জাতীয় কংগ্রেস সহ তার সকল শাখা সংগঠন, এমনকি কংগ্রেস পরিচালিত জাতীয় স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলিকে বেআইনি বলে ঘোষণা করা হয়। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। নির্বিচারে বেত্রাঘাত, লাঠি, এমনকি গুলি পর্যন্ত চালানো হয়। সকল গান্ধী আশ্রম পুলিশ দখল করে ও আশ্রমগুলির তহবিল সরকার বাজেয়াপ্ত করে। লবণ সত্যাগ্রহ বেআইনি বলে ঘোষিত হয়। 4. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ও পুনা চুক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড পুরনো বিভেদ নীতি ছেড়ে এবার হিন্দুদের মধ্যেই বিভেদ সৃষ্টির লক্ষ্যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে 17 আগস্ট 1932 খ্রিস্টাব্দ। এই নীতিতে বলা হয়: 1. মুসলমান, ইউরোপীয় এবং শিখরা সম্প্রদায় ভিত্তিতে আলাদাভাবে নির্বাচনের অধিকার পাবে। 2. হিন্দুদের মধ্যে অনুন্নতগণ আলাদা নির্বাচনের অধিকার লাভ করবে। গোটা হিন্দু সমাজকে এভাবে হিন্দু ও তফসিলি হিন্দু এই দুই ভাগে ভাগ করার প্রতিবাদে গান্ধীজি পুনার জারবেদা জেলে বন্দি অবস্থায় আমরণ অনশন শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং আপামর ভারতবাসী শঙ্কিত হয়ে ওঠেন। অবশেষে মদন মোহন মালব্য ও ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর গান্ধীজির সঙ্গে দেখা করেন। তাঁদের আলোচনায় ঠিক হয় অনুন্নত সম্প্রদায়ের আসন সংখ্যা দ্বিগুণ করার বিনিময়ে ডক্টর আম্বেদকর উচ্চ ও অনুচ্চ সম্প্রদায়ের হিন্দুদের যৌথ ভোটদানের নীতি স্বীকার করে নেবেন। ব্রিটিশ সরকার পুনা চুক্তি মেনে নিতে এবং গান্ধীজিকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। 5. আন্দোলনের অবসান। গান্ধীজি মুক্তি লাভের পর হরিজন আন্দোলনে নিয়োজিত হন এবং গণসত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেন। এরপর থেকে পরবর্তী 8 মাস অর্থাৎ আগস্ট 1933 থেকে মার্চ 1934 খ্রিস্টাব্দ গণসত্যাগ্রহ আন্দোলন ব্যক্তিগত আইন অমান্যের রূপ নেয়। শেষ পর্যন্ত পাটনায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সত্যাগ্রহ আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষিত হয়। প্রশ্ন 4. আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ভূমিকা: ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসহযোগের পরেই দ্বিতীয় বৃহত্তম অহিংস গণ আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। 1930 ফেব্রুয়ারিতে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি আইন অমান্য আন্দোলনের চূড়ান্ত পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করেন। 1927 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে ভারতবাসীর রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত ও মতাদর্শগত বিভেদ আইন অমান্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। আইন অমান্য আন্দোলনের কারণ: 1. প্রাক পরিস্থিতি। গান্ধীজির প্রস্তাবে সায় দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় 25 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দ। এই 1922 থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবাসীর আশাভঙ্গের কাল। এই সময়কালে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, যেমন: 1. গুজরাটের সুরাট জেলার ধরসানার লবণগোলা অধিকারের পরিকল্পনা নিলে ব্রিটিশ গান্ধীজিকে গ্রেফতার করে। গান্ধীজির অবর্তমানে পুনরায় আরেকটি সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তোলা এবং তা পরিচালনা করার মতো উপযুক্ত নেতার অভাব দেখা দেয়। 2. খিলাফত আন্দোলনের অবসান ঘটলে মুসলিম নেতাদের অনেকেই মুসলিম লীগে যোগ দেন। অপরদিকে ইতিপূর্বেই হিন্দু মহাসভা গড়ে ওঠায় মুসলিম লীগ তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে। সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটে। কারাগার থেকে মুক্তি পেয়ে গান্ধীজিও এই অস্থির সাম্প্রদায়িক পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় আনতে ব্যর্থ হন। 3. 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল
বলশেভিক বিপ্লব ঘটিয়ে রাশিয়ার ক্ষমতা দখল করে। এই সমাজতান্ত্রিক বিপ্লবী চিন্তাধারায় বহু শিক্ষিত তরুণ আকৃষ্ট হন। সাম্যবাদে বিশ্বাসী হয়ে এইসব তরুণদের অনেকেই শ্রমজীবীদের নিয়ে ইউনিয়ন গড়ে তোলার কাজে মন দেন। 4. হিন্দু সমাজের একটি বড় অংশ হল অস্পৃশ্য ও নিম্ন জাতির হরিজন সম্প্রদায়। দীর্ঘদিন ধরে এরা সামাজিক দিক থেকে অবহেলিত ছিল। গান্ধীজি অসহযোগের শেষে অস্পৃশ্যতা দূরীকরণ ও হরিজনের উন্নয়নে নিয়োজিত হন। এর ফলে ধীরে ধীরে অস্পৃশ্য ও হরিজনদের মধ্যে নতুন চেতনার জাগরণ ও জাতপাত ভিত্তিক আন্দোলনের সূচনা ঘটে। 5. জাতীয় আন্দোলনের মূল ধারার পাশাপাশি বিপ্লবী আন্দোলনও শুরু হয়েছিল। রামপ্রসাদ বিসমিল, যোগেশচন্দ্র চ্যাটার্জি এবং শচীন সান্যাল প্রমুখ সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে সরকারকে উৎখাত করার জন্য কোট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আনকোট গড়ে তোলেন। যদিও ইতিপূর্বে বাংলা ও ঢাকায় অনুশীলন সমিতির হাত ধরে বিপ্লবীরা সশস্ত্র বিপ্লবের পাঠ নেন। 2. অসহযোগ আন্দোলনের ব্যর্থতা। গান্ধীজি 1 বছরের মধ্যে স্বরাজ আনার আশ্বাস দিয়ে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন স্থগিত রাখা হয়। দেশের শীর্ষ নেতৃবৃন্দ এতে যেমন হতাশ হন, সাধারণ ভারতবাসীও তেমন আশাহত হয়। এই পরিপ্রেক্ষিতে সকল ভারতীয় মনে প্রাণে পুনরায় আরও একটি গণ আন্দোলনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেন। পৃষ্ঠা 157। 3. স্বরাজ্য দলের ব্যর্থতা। মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাসের উদ্যোগে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। আইনসভাতে সরকারি কাজে বিরোধিতা করা, সরকারি বাজেট প্রত্যাখ্যান করা, বিভিন্ন বিল ও প্রস্তাব তুলে ধরে জাতীয়তাবাদে অগ্রগতি ঘটানো ইত্যাদি কর্মসূচি নিয়েছিল স্বরাজ্য দল। কিন্তু প্রথম থেকেই কংগ্রেসের মধ্যে গান্ধীপন্থীদের সঙ্গে স্বরাজীদের বিরোধ বাধে এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে স্বরাজ্য দল দুর্বল হয়ে পড়ে। আইনসভায় প্রবেশ করে সরকারি কাজে নিরন্তর বাধা সৃষ্টির মাধ্যমে সরকারকে অচল করে দিতে ব্যর্থ হয়েছিল স্বরাজ্য দল। তাই সব মিলিয়ে দুর্বল স্বরাজ্য দল দেশবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা হারায়। 4. কৃষক শ্রেণীর দুরবস্থা। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ধাক্কায় ভারতের গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণরূপে বেসামাল হয়ে পড়ে। আন্তর্জাতিক বাজারে পাট, তুলো, তৈলবীজ সহ ভারতীয় কৃষিজাত পণ্য সামগ্রীর চাহিদা ও দাম অনেকটা কমে গেলেও ভারতে আমদানি করা শিল্পজাত পণ্য সামগ্রীর দাম সেভাবে কমেনি। তার উপর খাদ্যশস্যের উৎপাদনও তেমনভাবে বাড়েনি। এই বৈষম্যের প্রভাব সরাসরি গিয়ে পড়ে কৃষক সমাজের ওপর। সরকারের কর, জমিদারের খাজনা এবং মহাজনের সুদ এসব মেটাতে গিয়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ে। এই সংকট থেকে মুক্তির লক্ষ্যে কৃষক সভাগুলি ও কমিউনিস্ট দল একজোট হয় ও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ায়। 5. শ্রমিক অসন্তোষ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আঁচ শ্রমিকদের গায়েও লেগেছিল। বেতন হ্রাস, কাজের সময়সীমা বৃদ্ধি, ছাঁটাই, লকআউট ইত্যাদি কারণে তাদের মনে ক্ষোভ জমতে থাকে। মূলত 1927 খ্রিস্টাব্দের পর থেকে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একের পর এক শ্রমিক আন্দোলন ও ধর্মঘট শুরু হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল খড়গপুর রেল কারখানার ধর্মঘট, লিলুয়া রেল কারখানায় ধর্মঘট, বাংলার পাট শিল্প কারখানাগুলিতে ধর্মঘট এবং বোম্বাইয়ের বস্ত্রশিল্প কারখানাগুলিতে শ্রমিক অসন্তোষ প্রভৃতি। এভাবে শ্রমিক অসন্তোষ পরবর্তী জাতীয় আন্দোলনের প্রেক্ষাপট রচনায় সাহায্য করে। 6. অনুন্নত শ্রেণীর জাগরণ। বহুদিন ধরেই হিন্দু সমাজের অনুন্নত ও নিম্ন বর্ণের লোকেরা উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের হাতে শোষিত হয়ে আসছিলেন। বিহারে গোয়ালা ও যাদব সম্প্রদায়ের আন্দোলন, মহারাষ্ট্রে সত্যশোধক আন্দোলন,
অনুন্নত শ্রেণীর জাগরণ ঘটাতে প্রয়াসী হয়। ডক্টর ভীমরাও আম্বেদকর হরিজন ও নিম্নবর্ণের হিন্দুদের মুখপত্র হিসেবে আইনসভায় তাদের জন্য আসন সংরক্ষণ ও আলাদা নির্বাচনের দাবি তোলেন। হরিজনদের জন্য পানীয় জলের কূপ খনন, পুকুর ব্যবহারের অধিকার দান এবং মন্দিরে প্রবেশের অধিকারের দাবি তোলেন। গান্ধীজি তাঁদেরকে কোট ঈশ্বরের সন্তান আনকোট বা কোট হরিজন আনকোট বলে সম্বোধন করে তাদের পাশে এসে দাঁড়ান। সমাজের তথাকথিত নিম্ন বর্ণের এই ক্ষোভ বিক্ষোভ পরবর্তী জাতীয় আন্দোলনের প্রেক্ষিত তৈরিতে সাহায্য করে। 7. যুব ও বিপ্লবী আন্দোলনের প্রভাব। দেশের মধ্যে যখন বিভিন্ন ক্ষোভ ও অসন্তোষগুলি আগ্নেয়গিরির ফুটন্ত লাভার মতো জ্বলছে, তখন যুব সমাজ তাকে আরও তীব্র করে তোলে। জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু এই যুবশক্তির নেতৃত্ব দেন। উভয়ে কোট ইন্ডিপেন্ডেন্স লীগ আনকোট গঠন করে ডোমিনিয়ন স্টেটাসের বিরোধিতা করেন ও পূর্ণ স্বাধীনতার দাবি জানান। ভগৎ সিংয়ের নেতৃত্বাধীন কোট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আনকোট নামে এক সমাজতান্ত্রিক বিপ্লবী গোষ্ঠী কোট নওজোয়ান ভারত সভা আনকোট প্রতিষ্ঠা করে। এই সভা ধনতান্ত্রিক গোষ্ঠীর উচ্ছেদ ঘটানোর লক্ষ্য গ্রহণ করে। নেহেরু রিপোর্টের প্রকাশ, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি, যতীন দাসের দীর্ঘ অনশন ও মৃত্যু, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সারা ভারত জুড়ে ভবিষ্যতের এক বৃহৎ গণ আন্দোলনের পটভূমি রচনা করে। 8. সাইমন কমিশন। স্বরাজ্য দলের পক্ষ থেকে সাংবিধানিক সংস্কারের জন্য একটি জাতীয় দাবিপত্র ব্রিটিশ সরকারের কাছে পেশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে লন্ডনের টোরি সরকার ভারতের সাংবিধানিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য শ্বেতাঙ্গদের নিয়ে কোট স্ট্যাটিউটারি কমিশন আনকোট গঠন করে। জন সাইমনের নেতৃত্বে গঠিত এই কমিশনে একজনও ভারতীয় সদস্য না থাকায় কংগ্রেস ও মুসলিম লীগ সহ ভারতের রাজনৈতিক দলগুলি মিলিতভাবে প্রতিবাদ জানায়। সারা দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী ক্ষোভের সঞ্চার ঘটে। জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে 1927 খ্রিস্টাব্দ ডিসেম্বর কোট সাইমন কমিশন আনকোট বর্জনের প্রস্তাব গৃহীত হয়। শুরু হয় সাইমন কমিশন বর্জন আন্দোলন। সকলে স্লোগান তোলে কোট সাইমন গো ব্যাক আনকোট। সাইমন কমিশন বিরোধী মিছিলে নেতৃত্ব দানকালে লালা লাজপত রায় পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন এবং পরে মারা যান। এইভাবে জাতীয় রাজনীতি অগ্নিগর্ভ হয়ে উঠলে একে গণ আন্দোলনের পটভূমি এক গণ আন্দোলনের পটভূমি রচিত হয়। 9. নেহেরু রিপোর্ট। ভারত সচিব লর্ড বার্কেনহেড ও বড়লাট আরউইন বলেন, ভারতীয়দের সংবিধান রচনার যোগ্যতা নেই। তাঁদের এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ কংগ্রেসের প্রস্তাব অনুযায়ী দিল্লিতে এক সর্বদলীয় সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে মতিলাল নেহেরুর নেতৃত্বে এক কমিটির ওপর সংবিধান রচনার ভার দেওয়া হয়। লখনৌ অধিবেশনে 28 থেকে 31 আগস্ট 1928 খ্রিস্টাব্দে মতিলাল সংবিধান রচনার খসড়াপত্র পেশ করেন, যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। গান্ধীজির হস্তক্ষেপে সিদ্ধান্ত নেওয়া হয় রিপোর্টের প্রস্তাবগুলি 1 বছরের মধ্যে কার্যকর করতে হবে, না হলে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আইন অমান্য আন্দোলন শুরু করবে। মন্তব্য: অসহযোগ আন্দোলন অকস্মাৎ প্রত্যাহার করে নেওয়া হলে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু মহাসভা ও মুসলিম লীগ নিজ নিজ সম্প্রদায়ের পক্ষে উগ্র প্রচার শুরু করে। এর পরিণতি হিসেবে বিক্ষিপ্তভাবে সাম্প্রদায়িক হানাহানি শুরু হয়। এই সাম্প্রদায়িক বিভেদের অবসান ঘটিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়কে জাতীয় আন্দোলনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এক গণ আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। পৃষ্ঠা 158। প্রশ্ন 5। আইন অমান্য আন্দোলন ব্যর্থ হয় কেন? অথবা আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো।
ভূমিকা: গান্ধীজির নেতৃত্বে অসহযোগের পর দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন আইন অমান্য আন্দোলন শুরু হয়। দুটি পর্যায়ে পরিচালিত এই আন্দোলন অনেক আশা নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। পূর্ণ স্বরাজের স্বপ্ন মরীচিকার মতোই হারিয়ে যায়, মায়ামৃগের মতোই অধরা থেকে যায়। আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ: 1. গান্ধীজির আন্দোলন প্রত্যাহারের ভ্রান্ত সিদ্ধান্ত। গান্ধীজি দ্বিতীয় পর্যায়ের মাঝপথে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন। নিজে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বলেছেন, জনগণ সত্যাগ্রহের যথেষ্ট তাৎপর্য বুঝতে পারেনি। তিনি গভীর বেদনা ও হতাশার সঙ্গে দেখেন যে তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরাও সত্যাগ্রহ এবং অহিংসার আদর্শ নিয়ে তেমনভাবে মাথা ঘামায়নি। কিন্তু গান্ধীজি তার সত্যাগ্রহ আদর্শ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে রাজি ছিলেন। তাছাড়া সে সময় কংগ্রেস নেতাদের অনেকেই আইনসভায় অংশগ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। পাশাপাশি কংগ্রেসের ভিতরেই সমাজতন্ত্রী মতাদর্শ গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মাঝে দেয়াল তুলতে শুরু করেছিল। সবথেকে বড় কথা, সরকারের দমন পীড়নমূলক নীতি দিনে দিনে কঠোর থেকে কঠোরতর হয়ে উঠেছিল। সব মিলিয়ে গান্ধীজি আন্দোলন চালিয়ে যাওয়ার আর প্রয়োজনীয়তা আছে বলে মনে করেননি। 2. সরকারি দমন নীতি। আইন অমান্যের দ্বিতীয় পর্যায়ে এসে সরকার তীব্র দমননীতির আশ্রয় নেয়। প্রথমেই গান্ধীজি, বল্লভভাই প্যাটেল সহ বহু শীর্ষ জাতীয় নেতাদের গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়। যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনে যুক্ত ও নেতৃত্ব দেওয়ার অপরাধে সরকার জওহরলাল নেহেরু, পুরুষোত্তম দাস ট্যান্ডন সহ বহু কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। উত্তর পশ্চিম পেশোয়ারে আব্দুল গফ্ফর খানের খোদা-ই খিদমতগার নামে স্বেচ্ছাসেবক বাহিনীকে সরকার বেআইনি বলে ঘোষণা করে। জাতীয় কংগ্রেস সহ তার সকল শাখা সংগঠন, এমনকি কংগ্রেস পরিচালিত জাতীয় স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলিকে বেআইনি বলে ঘোষণা করা হয়। সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়। নির্বিচারে বেত্রাঘাত, লাঠি, এমনকি গুলি পর্যন্ত চালানো হয়। সকল গান্ধী আশ্রম পুলিশ দখল করে ও আশ্রমগুলির তহবিল সরকার বাজেয়াপ্ত করে। লবণ সত্যাগ্রহ বেআইনি বলে ঘোষিত হয়। 3. কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা। আন্দোলনকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যেতে গেলে যে সাংগঠনিক শক্তির দরকার, সে সময় কংগ্রেসের কাছে তা ছিল না। একটি গণ আন্দোলনকে সুসংহত রূপ দেওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে যে দৃঢ় সংগঠনের প্রয়োজন ছিল, সেদিকে কংগ্রেস নজর দেয়নি। যতই আন্দোলনের সময় এগিয়েছে ততই সংগঠনের ওপর কংগ্রেস নেতাদের প্রভাব শিথিল হয়েছে। তার ওপর আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এসে সরকার কংগ্রেসের শীর্ষ নেতাদের গ্রেফতার করলে আন্দোলন প্রায় নেতৃত্বহীন হয়ে পড়ে। আন্দোলনের প্রথম পর্যায়ে জাতীয় কংগ্রেস যে অচল অবস্থা তৈরি করতে পেরেছিল, দ্বিতীয় পর্যায়ে এসে তা গতি হারায়। তাই দেখা যায় সরকার আন্দোলনের প্রথম পর্যায়ের পর কংগ্রেসের সঙ্গে আপোষ করতে বাধ্য হলেও দ্বিতীয় পর্যায়ে এসে সে রাস্তায় আর হাঁটেনি। 4. ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক অনৈক্য। ইতিপূর্বে অসহযোগ আন্দোলনের সময় হিন্দু মুসলিম ঐক্য সরকারের দুশ্চিন্তা ও উদ্বেগের কারণ হয়ে উঠেছিল, কিন্তু আইন অমান্য শুরু হলে মুসলমানরা দূরে সরে যেতে থাকে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আব্দুল গফ্ফর খানের নেতৃত্বাধীন খোদা-ই খিদমতগার স্বেচ্ছাসেবক বাহিনী এই আন্দোলনে যোগ দিলেও ভারতের অন্যান্য জায়গার মুসলিম সম্প্রদায় এই আন্দোলনে যোগদান করেনি। এর প্রমাণ এলাহাবাদে আন্দোলন চলাকালীন গ্রেফতার হওয়া 679 জনের মধ্যে মুসলিম ছিলেন মাত্র 9 জন। তাছাড়া সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্যোগ নেয়। এই বিভেদ আটকানোর জন্য অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে গান্ধীজি পুনা চুক্তি স্বাক্ষরে বাধ্য হন। এরপর গান্ধীজি আইন অমান্য আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন ও হরিজনদের উন্নয়নে আত্মনিয়োগ করেন। 5. ব্রিটেনের রক্ষণশীল সরকারের মনোভাব।
আইন অমান্য আন্দোলনকালে ব্রিটেনে রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে। ভারতের স্বাধীনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তারা বিরূপ মনোভাব দেখায়। কনজারভেটিভ পার্টির নেতারা ভারতীয় জাতীয়তাবাদী নেতা ও কর্মীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণের নীতিকে সমর্থন জানিয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন দমন পীড়নের মধ্যে দিয়ে আন্দোলন দমন করলে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এতে ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার মনোভাব প্রকাশ পেয়েছিল। ব্রিটেনের কর্তৃপক্ষের অঙ্গুলি হেলনে ভারতে মূলত এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সরকার নগ্ন দমন নীতির মাধ্যমে কার্যত এক সন্ত্রাসের শাসন কায়েম করেছিল। বড়লাট ওয়েলিংটন নিজেই নিজেকে একজন খুদে মুসলিনি বলে অভিহিত করেন। 6. অর্থবলের অভাব। দীর্ঘমেয়াদী আন্দোলন। 6. অর্থবলের অভাব। দীর্ঘমেয়াদী আন্দোলন চালাতে গেলে অর্থবলের দরকার পড়ে। আন্দোলনের প্রথম পর্যায়ে সাধারণ মানুষ মুক্ত হাতে অর্থ সাহায্য করলেও এত বড় একটা সর্বভারতীয় আন্দোলন চালিয়ে যাওয়া যথেষ্ট ছিল না। প্রয়োজন ছিল বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ। গুটি কয়েক শিল্পপতি ও ব্যবসায়ী অর্থ সাহায্যে সাড়া দিলেও দরাজ হাতে তাঁরা অর্থ সাহায্য করেননি। শিল্পপতি ও ব্যবসায়ীদের একটা বড় অংশ অর্থ সাহায্য করা থেকে বিরত ছিলেন, বরং তাদের অনেকেই সংকীর্ণ ব্যবসায়িক স্বার্থে সরকারের সঙ্গে একটা গোপন বোঝাপড়ায় আসতে চেয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলনের পথে অর্থাভাব একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। পৃষ্ঠা 159। 7. অন্যান্য রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা। ইতিপূর্বে অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত সমস্যাকে জুড়ে দিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আইন অমান্যে সেই ধরনের কোনো বিষয় না থাকায় মুসলিম লীগ আগ্রহ দেখায়নি। প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ না দেওয়ায় এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘু সংক্রান্ত প্রশ্নের মীমাংসা না হওয়ায় মুসলিম লীগ হতাশ হয়। অপরদিকে রুশ বিপ্লব প্রসূত সমাজতান্ত্রিক চিন্তাধারায় প্রভাবিত বামপন্থীদের অনেকেই জাতীয় আন্দোলনের মূল ধারা থেকে নিজেদেরকে সরিয়ে রাখে। তারা মূলত একদিকে শ্রমিকদের নিয়ে শ্রমিক ইউনিয়ন গঠনের দিকে মন দেয়, অপরদিকে কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে বিক্ষিপ্তভাবে কৃষক আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নেয়। আন্দোলনের প্রাক্কালে কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে সাইমন কমিশন বয়কটে সামিল হয়েছিল লিবারেল ফেডারেশন, কিন্তু আন্দোলন পর্বে তাদের তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি। 8. মধ্যবিত্ত সহ অন্যান্য শ্রেণীর অসহযোগিতা। আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এসে মধ্যবিত্ত শ্রেণী আইন অমান্য আন্দোলন থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নীতি নিলে মধ্যবিত্তদের মধ্যে এক আতঙ্ক তৈরি হয়। দেখা যায় ছাত্ররা ধীরে ধীরে স্কুল কলেজে ফিরতে শুরু করেছে এবং আইনজীবীরাও পুনরায় আদালতের কাজকর্ম শুরু করেছেন। আসলে আন্দোলনের শেষ পর্বে এসে ছাত্র সমাজ ও আইনজীবীগণ তাঁদের আগ্রহ এবং উৎসাহ হারিয়ে ফেলেন। বিহার কংগ্রেসের প্রকাশিত রিপোর্টে এই সত্য ধরা পড়ে। কার্যত এ সময় এসে গান্ধীজি নিজেও শিক্ষা প্রতিষ্ঠান বা আদালত বয়কটের ডাক দেননি। অপরদিকে আন্দোলনের নিচু স্তরের দুই শক্তি শ্রমিক ও কৃষকরাও নিজেদের স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দিতে শুরু করে। শ্রমিকদের সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে বিভিন্ন শ্রমিক নেতা ও ইউনিয়নগুলি তাদের পাশে এসে দাঁড়ায়। বাংলায় ইয়াং কমরেডস লীগ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, অন্ধ্রপ্রদেশের রায়ত সমিতি কৃষকদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসে। উপসংহার: আপাত ব্যর্থতা সত্ত্বেও আইন অমান্য আন্দোলন আপামর ভারতবাসীকে স্বরাজ লাভে উদ্দীপ্ত করে তুলেছিল। তাৎক্ষণিক বিচারে এই আন্দোলন ভারতবাসীকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পারেনি ঠিকই, তবে এই আন্দোলনের সুবাদেই ভবিষ্যতে স্বাধীনতা লাভের পথ যে মসৃণ হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন 6.
আইন অমান্য আন্দোলন কতদূর সফল হয়েছিল বলে তুমি মনে করো, অথবা আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, অথবা আইন অমান্য আন্দোলনের তাৎপর্য উল্লেখ করো। ভূমিকা: আইন অমান্য আন্দোলন ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এর গুরুত্ব কম নয়। পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা আদায় করতে না পারলেও এই আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। পৃষ্ঠা 159 পড়া চলছে। গুরুত্ব / তাৎপর্য। 1. রাজনৈতিক। 1. গান্ধীজির নেতৃত্বের সর্বজনীনতা। আইন অমান্য আন্দোলনে বিশেষত প্রথম পর্যায়ে গান্ধীজির ডাকে সাড়া দিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অসহযোগ আন্দোলন থেকে শুরু হয়ে আইন অমান্য এসে নেতা হিসেবে গান্ধীজির গ্রহণযোগ্যতা সর্বজনীন হয়ে ওঠে। সম্পূর্ণ অহিংস পথে সত্যাগ্রহ আদর্শ মেনে পরিচালিত গান্ধীজির নেতৃত্বাধীন আন্দোলনগুলি রাজনীতির জগতে এক নতুন ধারার সূচনা ঘটায়। 2. ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এই আন্দোলন ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে। সারা দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অসহযোগ আন্দোলনের 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে তুলনায় আইন অমান্য আন্দোলনের গণভিত্তি অনেক দৃঢ় ও ব্যাপক ছিল। জাতীয়তাবাদী বা সাম্যবাদী সমস্ত মতাদর্শের মানুষ এই আন্দোলনের অংশীদার ছিলেন। ছাত্র, কৃষক, নারী সমাজ, শ্রমিক, ভারতীয় পুঁজিপতি, বুদ্ধিজীবী প্রভৃতি নানা শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে একে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের রূপ দেয়। 3. পরবর্তী বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত। আত্মত্যাগ ও দুঃখবরণের অগ্নিপরীক্ষায় ভারতবাসীকে উত্তীর্ণ করে এই আন্দোলন ভারতবাসীকে আরও বৃহত্তর আন্দোলনের উপযোগী করে তুলেছিল। 4. বিদেশিদের সহানুভূতি লাভ। এই আন্দোলন ইংল্যান্ড ও আমেরিকার চিন্তাশীল ব্যক্তিদের মনে সাড়া জাগিয়ে ভারতের স্বাধীনতার প্রশ্নকে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে। বিশ্বের সংবেদনশীল মানুষেরা আইন অমান্য আন্দোলনে সত্যাগ্রহীদের ত্যাগ দেখে বিস্মিত হয়েছিলেন ও তাদের সমর্থন জানিয়েছিলেন। তাৎক্ষণিক বিচারে ভারতের স্বাধীনতা না আসলেও ভারতের অনুকূলে এই বিশ্ব অভিমত স্বাধীনতা সংগ্রামীদের মনোবল বাড়াতে সাহায্য করেছিল। 5. জাতীয় কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি। অসহযোগ আন্দোলনের সময় থেকেই সারা ভারত জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়তে শুরু করে। লন্ডনে আয়োজিত প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস পরিচালিত জাতীয় আন্দোলনকে দুর্বল করার ঘৃণ্য ষড়যন্ত্র গৃহীত হয় তা বুঝতে পেরে ভারতীয় জাতীয় কংগ্রেস তাতে যোগ দেয়নি। ফলে প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। ব্রিটিশরা বুঝতে পারে যে জাতীয় কংগ্রেস বা গান্ধীজিকে বাদ দিয়ে ভারতের সঙ্গে কোনো রকম বোঝাপড়া সম্ভব নয়। 6. অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা ও প্রসার। আইন অমান্য আন্দোলনের সুবাদে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের কার্যকলাপ বৃদ্ধি পায়। আইন অমান্য আন্দোলন চলাকালে ইয়ং কমরেডস লীগ গঠিত হয়। ওয়ালি নওয়াজ আব্দুল জালি, নগেন সরকার, সুধাংশু অধিকারী প্রমুখ র্যাডিক্যাল নেতার নেতৃত্বে এই সংগঠন বর্গাদার ও গরিব চাষিদের স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নেয়। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস, কৃষক প্রজা পার্টি, নিখিলবঙ্গ প্রজা সমিতি প্রভৃতি সংগঠনগুলি কৃষকদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হয়। 2. অর্থনৈতিক। 1. ব্রিটিশ পণ্যের আমদানি হ্রাস। আইন অমান্য আন্দোলনের জেরে প্রায় 30 কোটি টাকার মূল্যের পণ্য সামগ্রী আটক হয়। পৃষ্ঠা 160। ব্রিটিশ পণ্যের আমদানির পরিমাণ এক ধাক্কায় প্রায় 1/3 কমে যায়। শুধু বোম্বাইতেই ব্রিটিশ পরিচালিত 16টি সুতাকল বন্ধ হয়ে যায়। বণিক শ্রেণীর অসহযোগিতার দরুন ব্রিটিশ বস্ত্রের আমদানি বিপুলভাবে কমে যায়। এই সুবাদে স্বদেশি শিল্পপণ্যের ব্যবহার বাড়ে। আন্দোলনের কর্মসূচি হিসেবে বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশি দ্রব্য ব্যবহার করার আহ্বান জানানো হলে ভারতীয় বস্ত্রশিল্প, খাদি ও কুটির শিল্পের প্রসার ঘটে। 2. সরকারি রাজস্বে ঘাটতি। বাংলা, মেদিনীপুর, যুক্তপ্রদেশ,
বর্তমান উত্তরপ্রদেশের বারাবাঁকি, রায়বেরিলি, লখনৌ, প্রতাপগড় প্রভৃতি অঞ্চলে, বিহারের মুঙ্গেরে, গুজরাটের বোরসাদ তালুক ও রসগ্রামে চৌকিদারি কর বন্ধ, লবণ কর বন্ধ ও খাজনা বন্ধের আন্দোলন সংগঠিত হয়েছিল। এর প্রভাবে একদিকে যেমন জমিদারদের আয় কমেছিল, অপরদিকে তেমন সরকারের আদায় করা রাজস্বের পরিমাণও হ্রাস পেয়েছিল। 3. সামাজিক গুরুত্ব। 1. অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই। এই আন্দোলনের আরেকটি প্রগতিশীল বৈশিষ্ট্য হল অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই। আইন অমান্য আন্দোলনের ব্যাপকতার ফলেই সরকার 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাস করতে বাধ্য হন। ভারতীয় জনগণের ওপর জাতীয় কংগ্রেসের প্রভাব আরও একবার প্রমাণিত হয়। 2. চেতনার উন্মেষ সাধন। আইন অমান্য আন্দোলন ভারতবাসীকে স্বাধীনতাকামী জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে। ব্রিটিশের প্রতি এতদিনকার মিথ্যা ভীতির খোলস থেকে ভারতবাসীকে মুক্ত করে এই আন্দোলন। ভারতবাসী স্বাধীনতা লাভের জন্য এখন থেকে মরিয়া হয়ে ওঠে। 3. মহিলাদের অংশগ্রহণ। গান্ধীজি নিজে মহিলাদের কাছে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আবেদন রাখেন। সরোজিনী নাইডুর নেতৃত্বে মহিলারা ধর্ষানার লবণ সত্যাগ্রহে অংশ নেন। শুধু শিক্ষিত নয়, নিরক্ষর মহিলারাও ভারতের বিভিন্ন প্রান্তে আইন অমান্য আন্দোলনে অংশ নেন। সময় সারণী। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ। 1915 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন। 1916 লখনৌ চুক্তি, 1917 চম্পারণ সত্যাগ্রহ, 1918 আহমেদাবাদ সুতিকল এবং খেড়া আন্দোলন, 1919 রাওলাট আইন এবং রাওলাট সত্যাগ্রহ, ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13ই এপ্রিল, আলী ভ্রাতৃদ্বয় কর্তৃক খিলাফত কমিটি গঠন এবং খিলাফত আন্দোলনের সূত্রপাত, 1920 থেকে 1922 খিলাফত অসহযোগ আন্দোলন, 1920 তাশখান্দে মানবেন্দ্রনাথ রায় এবং অবনী মুখোপাধ্যায় কর্তৃক ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা, 1921 মালাবারে মোপলা বিদ্রোহ, 1922 12ই ফেব্রুয়ারি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার, 1923 চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কর্তৃক কংগ্রেস খিলাফত স্বরাজ্য দলের প্রতিষ্ঠা, 1925 কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম, চিত্তরঞ্জন দাসের মৃত্যু, কাকোরি ট্রেন ডাকাতি এবং কাকোরি ষড়যন্ত্র মামলা। পৃষ্ঠা 161। সময়কাল ঘটনা 1927 সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে সাইমন কমিশন নিয়োগ, 1928 সাইমন কমিশনের ভারত আগমন এবং ভারতীয় নেতাদের সাইমন কমিশন বয়কট, 3রা ফেব্রুয়ারি নেহেরু রিপোর্ট, লালা লাজপত রায়ের মৃত্যু, 1929 কংগ্রেসের লাহোর অধিবেশন এবং পূর্ণ স্বরাজের দাবি, 1930 প্রতীকী স্বাধীনতা দিবস পালন 26শে জানুয়ারি, সবরমতী আশ্রম থেকে গান্ধীজির ডান্ডি অভিমুখে যাত্রা 12ই মার্চ এবং আইন অমান্য আন্দোলনের সূত্রপাত, নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 প্রথম গোলটেবিল বৈঠক, 1931 গান্ধীজি আরউইন চুক্তি 5ই মার্চ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 1931 দ্বিতীয় গোলটেবিল বৈঠক, 1932 থেকে 1934 আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়, 1932 ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি 16ই আগস্ট, তৃতীয় গোলটেবিল বৈঠক নভেম্বর, 1934 আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার 8ই মে।